ভারতের টার্গেট বাংলাদেশ কেন? বাংলাদেশ নিয়ে ভারতের এত বাড়াবাড়ি কেন? বাংলাদেশের কাছে ভারত কি চায়, কেন? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে কেন বাংলাদেশ টার্গেট ভারতের। ভারত টানা 15 বছর এই বাংলাদেশ থেকে মাগনা অনেক কিছু পেয়েছে, ভিক্ষা নিয়ে গেছে শেখ হাসিনার কাছ থেকে। গত টানা 15 বছর হাসিনা নিজে মুখে বলেছে, ভারতকে আমি যা দিয়েছি তা ভারত কল্পনাও করতে পারবে না। বিনিময়ে হাসিনা কি পেয়েছে বা বাংলাদেশ কি পেয়েছে তা কিছু বলে নাই, তা তিনি বলেন নাই। কিন্তু ভারতকে তিনি এত কিছু দিয়েছেন যে ভারত চিন্তাও করতে পারবে না, এই কথা হাসিনা নিজে মুখে বলেছেন। কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর, যখন শেখ হাসিনা চলে গেল, তারপরে নতুন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকে ভারতের সাথে সব রকম এই দালালি বন্ধ, তারপরে দেনা পাওনা বন্ধ হয়ে গেছে, তারপরে সব রকম তাবেদারি বন্ধ, গোলামি বন্ধ। এই কারণে ভারত বাংলাদেশকে টার্গেট করেছে, বিভিন্ন ধরনের তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের পরে হুমকি ধামকি দিচ্ছে যেন সেই মাগনা ভিক্ষাগুলো জারি থাকে। কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো কিছুই মাগনা নেয়নি, তারা সব কিছু নগদ টাকা দিয়ে নিয়েছে। তাদের দেশে খাইছে, দাইছে, বাথরুম করছে, প্রস্রাব করছে, সব কিছু করছে টাকার বিনিময়ে। আর ভারত বাংলাদেশের সব কিছু ভিক্ষা নিয়ে গেছে, মাগনা নিয়ে গেছে। এই হচ্ছে বড় একটা ব্যাপার। আরও কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে বিবিসি বাংলায় একটা নিউজ প্রতিবেদন করছে। কি বলছে একটু শুনি। 1971 সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করেছিল। সেই ডিসেম্বরে ভারতের মাটিতে হামলা শিকার হয়েছে বাংলাদেশ মিশন, পোড়ানো হয়েছে জাতীয় পতাকা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের পরবর্তী ভারত বিরোধী একটি অবস্থান এবং এর প্রকাশ দেখা গেছে। ভারতের 7 সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া, উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশ নিয়ে গবেষণা করেছেন বহু বছর ধরে। মিস দত্ত বিবিসিকে অভ্যুত্থান পরবর্তী সরকার প্রসঙ্গে ভারতের ভাবনা কেমন সেটা তুলে ধরতে গিয়ে বলেন, ফর্ম ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটা তো একটা এক্সপেরিমেন্ট গভর্নমেন্ট, এটা তো ম্যান্ডেটরি না, ম্যান্ডেট গভর্নমেন্ট না। আমাদের একটা কমফোর্ট জোন তো ছিল, সেই কমফোর্ট জোনটা কোথা থেকে যেন মনে থেকে সরে যাচ্ছে। আওয়ামী লীগ চলে যাওয়াতে আমাদের মেন দুর্বলতা হচ্ছে এবং আমাদের যে সিকিউরিটি কনসার্নগুলো অন্য কেউ বুঝবে কি না, জি এরকম কিছু ব্যাপার ঘটেছে। আওয়ামী লীগ চলে যাওয়াতে ভারতের এখন করুণ দশা। একমাত্র পৃথিবীতে বন্ধু দেশ হিসাবে এই বাংলাদেশই ছিল ভারতের। ঠিক বলছি কিনা দর্শক বন্ধুরা? কারণ 15 বছর তারা তো ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা নিয়ে গেছে। তাদের সীমান্তবর্তী যে এলাকা, পাকিস্তান, চীন, নেপাল, মায়ানমার, কারোর কাছ থেকে কিছু নিতে পেরেছে? কিচ্ছু নিতে পারে নাই। বাংলাদেশ থেকে 15 বছরে সে অনেক কিছু নিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন 2024 সালের 5 আগস্টের পর থেকে তারা আর কিছু নিতে পারছে না। এই কারণে তাদের গায়ে জ্বালা ধরে গেছে। তারা এখন উঠে পড়ে লাগছে কিভাবে বাংলাদেশকে তাদের কবজায় আনা যায়, কিভাবে সেই মাগনাগুলো নেওয়া যায় দীর্ঘদিন ধরে আবার। কিন্তু ভারত তার পাবে না, বাংলাদেশ আর তা দেবে না। সম্প্রতি ওই আমাদের বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তবর্তী এলাকায় নোম্যান্স ল্যান্ড পার হয়ে 50 গজ ভিতরে বাংলাদেশের সীমানায় ভারত বিএসএফ একটা কাঁচা রাস্তা তৈরি করে। তার কয়েকদিন পরে সেই রাস্তার উপরেই তারা
কাঁটাতারের বেড়া দেয়, 30-35 জন শ্রমিক নিয়ে এসে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। এইটা বাংলাদেশি জনগণ দেখে বিজেপির ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসার পরে সেটা বাংলাদেশের জনগণ এবং বিজেপি সেটা প্রতিহত করলো এবং নিষেধ করলো যে এটা কি, কেন বাংলাদেশের সীমানার উপরে এই কাহিনী ঘটতেছে, এইটা তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সম্প্রতি একটা ছবি ভাইরাল আছে, আপনারা দেখবেন, ঠিক মাটির উপরে বসে আছে, লুঙ্গি পরা, শার্ট পরা, হাতে কাস্তে নেয়, যেটা হচ্ছে আগাছা, ধান ভুঁইতে আগাছা নিরানোর কাজে। সেই লোকটা বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, রক্ত চক্ষু চোখে তাকিয়ে আছে ভারতের সীমানার দিকে। যদি কেউ আসে এই মাটি ছিনিয়ে নিতে দিবে না। এই মাটি দাম দিয়ে কেনা নয়, এই মাটি অধিকার দিয়ে আদায় করে নেওয়া। এই মাটির একটা কণা, একটা বিন্দু ছাড় দেবে না জীবন থাকতে। সেইভাবে তিনি বসে আছেন। এই ছবি সারা পৃথিবী দেখছে এবং অনুপ্রাণিত হয়েছে এবং বলতেছে একটাই কথায় যে বাংলাদেশের মানুষ তার দেশকে এতটা ভালোবাসে। শুধুমাত্র আওয়ামী লীগের এই দল, আওয়ামী লীগের এই নেতারা তাদের দেশকে ভালোবাসতে পারে নাই। তারা টানা 15 বছর সেই ভারতের তাবেদারি করে আসছে, ভারতের দালালি করে আসছে। আবার এই জুলাই আগস্টে যে গণহত্যা চালানোর পরেই তারা আবার সেই ভারতেই পালিয়ে চলে গেছে। এই হচ্ছে তাদের অবস্থা। আর ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে অ্যাটাক করার চেষ্টা করতেছে, কোনো না কোনোভাবে তারা হাসিল হবেই, কিন্তু না, বাংলাদেশের জনগণ সেটা কখনো হতে দিবে না। বাংলাদেশের জনগণ সবসময় সজাগ এবং তারা এই দেশের স্বার্থে, দেশের মাটির স্বার্থে তারা সবাই এক হয়েই থাকবে। কারোর তাবেদারি করবে না, কারোর গোলামি করবে না। একটা জিনিস দেখেন, ভারতের কোনো বন্ধু নেই, ভারত কারোর সাথে পেরে ওঠে না। শুধুমাত্র বাংলাদেশের সাথেই তাদের যত রকম, কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই আওয়ামী লীগ এই সরকারের থাকা অবস্থায় ভারতের সুযোগ দিয়েছে, সেই সুযোগগুলো তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে। এই জন্য তাদের জিভ এক হাত লম্বা হয়ে গেছে, কিন্তু আর কাজ হবে না। ভারতের সাথে এখন কথা হবে চোখে চোখ রেখে, ভারতের সাথে এখন কথা হবে সমতার ভিত্তিতে, কূটনৈতিক পর্যায়ে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একদম যে আজকে এই মুহূর্তে জন্ম নিয়েছে সেই বাচ্চা পর্যন্ত এক কথাই বলতেছে যে ভারতের সাথে আর কোনো গোলামি করবে না বাংলাদেশ, ভারতের কোনো তাবেদারি করবে না বাংলাদেশ, ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে। সীমান্তে যে ঘটনা ঘটছে তার নানা উত্তেজনা, বাংলাদেশ 1 ইঞ্চি পরিমাণ মাটি ছাড়বে না। এই বিষয়ে সবাই একমত। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।